আসসালামু আলাইকুম। শুরু করছি আমার আলাদিন পর্ব ১৩। লেখিকা জাবিন ফোরকান। গল্প পাঠে আমি তাসনিম জান্নাত। সময়টা বিকালবেলা। নার্সারি গ্লাইডারে হেলান দিয়ে বসে ইজানকে ফিডার দিয়ে দুধ খাওয়াচ্ছে ইরাম। ফর্মুলা মিল্ক নয়, ব্রেস্ট পাম্প ব্যবহার করে সে পাম্প করে সংরক্ষণে রেখেছিল, সেটাই খাওয়াচ্ছে। এখন একটু সুবিধা অনুভব করছে সে। অতিরিক্ত চাপে বুকে আর তেমন একটা ব্যথা হয় না, যেটা আগে হতো। ঢুলু ঢুলু চোখে ইরামের বুকে শুয়ে ফিডার চুষছে ইজান। চুকচুক করে একটা শব্দ হচ্ছে তাতে। এই শব্দটা ইরামের ভীষণ প্রিয়। মুচকি হেসে ছেলের পিঠে আলতোভাবে হাত বোলাতে বোলাতে নার্সারি গ্লাইডারে দুলছে সে। এই আসবাবটাও ভীষণ কাজের এবং আরামদায়ক। দেখতে পুরোদস্তুর রাজকীয় ভেলভেট সোফার মতন, অথচ বসলে আরাম কেদারের ন্যায় দোল খায়। বাচ্চারা এতে আরাম পায়, খুব সহজেই শান্ত হয়ে পড়ে। মায়েরও ভীষণ সুবিধা, যেখানে সেখানে যেমন তেমন ভাবে ব্রেস্ট ফিডিং করার ঝক্কি পোহাতে হয় না। এজন্য এটাকে ফিডিং চেয়ারও বলা হয়। এমন বস্তু আজকাল আবিষ্কার হয়েছে ভেবে ইরাম বেশ অবাক হয়। ইজানের সাথে সাথে তার চোখ জোড়াও বুঝে এসেছিল প্রায়। এমন সময় রুমের ভেতরে এলো সাইবান। আর সারাটা সকাল সে বাইরেই ছিল। আর কিছুদিন বাদেই তার বড় একটা শো আছে, সেটার জন্য প্র্যাকটিস ছিল। সঙ্গে টুকিটাকি কাজও সেরে এসেছে। রুমে ঢুকতেই ইজানকে খাওয়ানোর দৃশ্যটা তার তীক্ষ্ণ চোখ জোড়াকে খানিক নরম করে তুলল। খানিকটা গভীর দৃষ্টিতে সে দেখল প্রাণ ভরে। তারপরে নিজে থেকে বিব্রত অনুভব করে গলা খেকারি দিল। শব্দ কানে যেতেই ইরাম চোখ খুলে ফেলে সামনে তাকালো। আলাদিন, আস্তে করে উচ্চারণ করলো সে। তারপর বুকের ওপর থেকে অতি সাবধানে ইজানকে তুলে ধরল। বেচারা ততক্ষণে ঘুমিয়ে কাদা। ফিডার রেখে ছেলেকে নিয়ে বিছানার মাঝখানে শুইয়ে দিল ইরাম। পাতলা কম্বল দিয়ে ঢেকে দিল ছোট্ট শরীরখানি। মুখের দুই পাশে দুই হাত মুঠো পাকিয়ে গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইল ইজান। গোসল করে নাও, আমি সুগন্ধাকে খাবার দিতে বলছি। ইরাম বলে উঠতেই সাইবান মাথা নাড়ল। না, আমি খেয়ে এসেছি বাইরে থেকে। নিজের শরীর থেকে সাবধানে জ্যাকেট খুলে নিয়ে বিনা শব্দে হেঁটে গিয়ে ক্লজেটে ঝুলিয়ে রাখলো সে। তারপর গলা নামিয়ে নরম সুরে বলল, আপনার আজকে রাতে কোনো কাজ আছে? ফেডারার পাম্প গুছিয়ে রাখতে রাখতে ইরাম জানালো, না। কেন হঠাৎ? আমার সাথে একটু বেরোবেন তাহলে। পোটলাকে রেখে যেতে হবে, ঘুম পাড়িয়ে যাবেন। চিন্তা নেই, সিস আর জরিনা আম্মা সকিনাটাকে দেখে রাখবে। ইয়া, সরি। চিন্তা নেই, সিস আর জরিনার আম্মা সকিনাটা দেখে রাখবে। ইরাম ভ্রু কুঁচকে ফেলল। কি এমন কাজে যেতে হবে? আবার বন্ধু বান্ধবের সাথে আপনাকে পরিচয় করাবো। ওরা বায়না ধরে বসেছে। বন্ধু? ওনারা? আফনান ওরা? কিন্তু ওরা তো আমাকে দেখেছে। ক্লোজেটের দরজা আটকে ঘুরে দাঁড়ালো সাইবান। বুকে দুবাহু বেঁধে জানালো, অনুরাগরা আমার ক্লোজ ফ্রেন্ড। ওরা বাদেও কিছু চেনা চেনা মানুষ আছে, কলিগ বলতে পারেন, যাদের সাথে আমি চলাচল করি, কাজ করি। আজ সন্ধ্যায় ওদের ছোটখাটো একটা পার্টি দেবো ভাবছি। আমাদের তো কোনো রিসেপশন হয়নি, এটাকে তেমন কিছু ধরে নিন। ইরামের মনের ভেতর কেমন যেন খচখচ পড়লো। এই বিয়েটা অস্থায়ীভাবে শুরু হয়েছে, যদিও শুধুমাত্র সে এবং সাইবানি সেই কথা জানে। তবে এভাবে তাকে ছেলেটার নিজের সার্কেলের সাথে পরিচয় করানোর কি দরকার? যত রাগঢাক করা যায়, আড়ালে অবডালে থাকা যায়, তাই তা মঙ্গল, তাই না? তাহলে? কিন্তু ইরাম প্রশ্নটা করতে পারল না। সাইবানের কিছু অতীত আচরণ তাকে বিস্মিত করেছে। ছেলেটার বৈশিষ্ট্য বুঝতে পারলেও তার মন বুঝতে বেগ পোহাচ্ছে ইরাম। তাই সে তার দ্বিমত করল না। ঠিক আছে, আমি ইজানকে খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে যাব। তবে বেশি দেরি করা যাবে না। তুমি থাকলে থেকে যাও, আমি চলে আসব। ওকে। একটু থেমে সাইবান হঠাৎ এগিয়ে এলো। বাইরে থেকে আসার সময় কাঁধে একটা ব্যাগ ছিল তার, সেটা কাউচের ওপর রেখেছে। ব্যাগটা খুলে একটি শক্ত কার্ডবোর্ডের দারুণ বক্স বের করলো সে। মখমলের মতন ডিজাইন চারপাশে। বক্সটা নিয়ে সে ইরামের কাছে গিয়ে দাঁড়ালো, এগিয়ে দিল। কৌতূহলী হয়ে ইরাম বক্সটা হাতে নিল। এটা কি? আজ রাতে পড়বেন, এটুকুই, কোনো ব্যাখ্যা নেই। সাইবান তোয়ালে তুলে নিয়ে হেলে দুলে নিজের জাকুজির ভেতর চলে গেল। এখন 2 ঘন্টার আগে ছেলেটার দেখা পাওয়া যাবে না। কি যে করে ওটার ভেতর কে জানে। অবশ্য একবার ঢুকলে ইরামেরও বের হতে মন চাইবে না, জানে সে। বক্সটা নিয়ে সে নার্সারি গ্লাইডারে বসলো। উপরে ঢাকনাটা খুলতে ভেতরের দৃশ্য তার চোখ জোড়া প্রসারিত করে ফেলল। একটি গোলাপি রঙের জামদানি শাড়ি, সঙ্গে স্বর্ণালী বর্ণের কারুকার্য করা একটি নেকলেস। আসল সোনালি কি বুঝতে পারল না ইরাম। শাড়িটাও তার ব্যবহার করা সাধারণ সুতির শাড়ি নয়। চোখ পিটপিট করলো রমণী। আনমনে জিনিসগুলো ছুঁয়ে দিয়ে মুখ তুলে জাকুজির
বন্ধ দরজার দিকে তাকালো। এখানে জাকুজি বলতে কিন্তু ওই যে এই সাইবানের ওয়াশরুমটাকে বোঝাইছে, ওইটার নাম হচ্ছে জাকুজি। তো আপনারা মানে অনেকেই হয়তো বুঝেছেন, বাট যারা বোঝেনি তাদের জন্য বললাম। কেউ বিরক্ত বোধ করলে সরি। আচ্ছা, গল্প ফ্রি। হঠাৎ এসব এখন যখন ভাবছে তখন ইরামের মনে পড়ল বিয়েতে সকলের থেকে মোটামুটি উপহার পাওয়া হয়েছে তার। এমনকি সারিকা এবং মিসেরের পক্ষ থেকে একজোড়া স্বর্ণের দুল এবং ইজানের জন্য প্লাটিনামের একটা চেইন পেয়েছে সে। কিন্তু সাইবানের তরফ থেকে কিছু আসেনি। সে চায়ওনি। উপহার চাইবার মতো কিংবা প্রত্যাশা রাখার মতন করে তো বিষয়টা হয়নি। এটা ইরামের স্বামীর দেয়া প্রথম উপহার। বাক্যটা নিজে থেকে হৃদয়ে ধ্বনিত হলো। ইরাম বলতে পারবে না, কেমন যেন অনুভূত হলো বুকের ভেতর। এমন নয় যে সে অরণ্যের কাছ থেকে কোনোদিন কোনো উপহার পায়নি, বরং পেয়েছে। এর চাইতেও দামি কিছু। অরণ্য তাকে বিয়ে উপলক্ষ বাদে প্রথমবার ভীষণ দামি এক উপহার দিয়েছিল। রুবির লকেট। টকটকে লাল। ইরামের উজ্জ্বল সামনে ত্বকের সঙ্গে দারুণ মানাতো যখন সে গলায় পড়ত। কিন্তু সেই উপহারের অনুভূতি একেবারে আলাদা। কারণ সে রুবির লকেটটা ইরাম পেয়েছিল অরণ্য তার গায়ে প্রথমবার হাত তোলার পর। সন্ধ্যা 7:30। সিঁড়ির গোড়ায় হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে সাইবান। পুরোপুরি প্রস্তুত সে। অনুরাগ ইতোমধ্যেই মেসেজ দিয়ে রেখেছে তারা কোথায় আছে জানতে চেয়ে। সাইবান গলা উঁচিয়ে ডাকলো, কই, আপনার হলো? এই যে আসছি। 2 তলা থেকে ইরামের জবাব ভেসে এলো। তির্যক হাসলো সাইবান। নারী জাতি এক কিসিমের। হোক সে কোনো সাধারণ তরুণী কি ইরামের মতো বুঝদার নারী, স্বামীকে অপেক্ষা তাদের করাতেই হবে। ভিআইপি এন্ট্রি নেবে এরপর। আনমনে বিড়বিড় করলো সাইবান। ঠিক তখনই তার কানে ঠক ঠক আওয়াজ এলো। ফোন হাতে সামান্য মাথা কাত করে পিছনে তাকালো সে। ওখানে বুঝি তার গোটা জগৎ থেকে গেল তৎক্ষণাৎ। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে ইরাম। তার দেয়া গোলাপি জামদানি শাড়িটা অঙ্গে জড়ানো। লম্বা চুলগুলো মাঝখানে সিঁথি করে কাঁধের দুপাশে ছেড়ে রেখেছে। হাতে একটা হ্যান্ডব্যাগ, পায়ে 2 ইঞ্চি হিলের জুতা। গলায় স্বর্ণের নেকলেসটি শোভা পাচ্ছে। হাতে সামিয়া গড়িয়ে দেওয়া চুড়ি আর নাকে ছোট একটি নসপিন। পুরোদস্ত নতুন বিবাহিত রমণী লাগছে তাকে। হালকা সেজেছেও। ছোট লিপস্টিক এবং চোখের নিচে সরু কাজলের কারণে বোঝা যাচ্ছে। হাজার চাওয়া সত্ত্বেও নিজের দৃষ্টি ফেরাতে পারল না সাইবান। অজান্তে হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল তার। ইরাম যে আগুন সুন্দরী তা নয়, কিন্তু তার এমন পরিপাটি অবয়ব থেকে চোখ ফেরানো দায়। ইস, কারো জন্য শাড়িটা এনেছে। এই শাড়িটা খুব শীঘ্রই তার বিপদের কারণ হতে যাচ্ছে ভেবে একটি শুকনো ঢোক গেল সাইবান। চলো, আমি রেডি। কাঁধের উপর আঁচল টেনে সাইবানের সামনে এসে দাঁড়ালো ইরাম। এতক্ষণও ঘোর কাটল তার। মাথা ঝাঁকিয়ে দ্রুত দৃষ্টি ফিরিয়ে নিল। তোর মনের সমুদ্র বন্দরে 11 নম্বর মহাবিপদ সংকেত জারি করা হলো। বিড়বিড় করলো সাইবান। ভ্রু তুলে ইরাম শুধালো, কি? জোরে বলো, শুনতে পাইনি। এহম, কিছু বলিনি, চলুন। তাড়াতাড়ি উল্টো ঘুরে হাঁটা দিল সাইবান। ইরাম কাঁধ তুলে ঠোঁট উল্টে তার পিছু নিল। 20-25 মিনিটের পথ। সাইবান গাড়ি থামালো একটি রেস্টুরেন্টের সামনে। স্বচ্ছ কাচের দেয়াল দিয়ে ভেতরে দেখা যাচ্ছে। গোটা সেকেন্ড ফ্লোরটা আজকে রাতের জন্য বুক করেছে সাইবান। গাড়ি থেকে বেরোতেই ইরামও দরজা খুলে বেরিয়ে এসে মাথা তুলে সামনে তাকালো। পার্কিং লটে আরো বেশ কিছু বাইক, গাড়ি চোখে পড়ছে। সকলে প্রায় চলে এসেছে হয়তো। আসুন। ইরামের দিকে একটি হাত বাড়িয়ে দিল সাইবান। সে হাতের দিকে তাকিয়ে এক মুহূর্তে দ্বিধা শেষে অবশেষে হাতটা ধরলো ইরাম। সাইবানের পিছু পিছু এগোলো। আজকে ছেলেটা ক্যাজুয়াল পড়েছে, তবু একটা অদ্ভুতরে ম্যাচিওর ভাব দিচ্ছে। ডার্ক কফি বর্ণের ব্লেজার এবং ফর্মাল প্যান্ট, ভেতরে কালো টি শার্ট, একটা সিলভার চেইন ঝুলছে, তাতে আবার তার নামের প্রথম অক্ষর এ ঝুলছে। সিঁড়ি বেয়ে দুজনে 2 তলায় উঠে গেল। ইরাম জানে না কেন যেন ক্রমশ শক্তভাবে চেপে ধরল সে সাইবানের হাতটা। কারণ সে জানে এখন কোনো সামাজিক গ্যাদারিংয়ে নয়, বরং যুদ্ধক্ষেত্রে যাচ্ছে সে। ভিন্ন ধরনের যুদ্ধ। 2 তলায় বেশ সুন্দর করে টেবিলগুলো সাজানো হয়েছে। ইতোমধ্যেই ভর্তি হয়ে গিয়েছে। মাঝখানে একটা বড় টেবিল, সেখানে কিছু চেয়ার এখনো ফাঁকা। 20-25 জনের মতো হবে এখানে। সাইবান আর ইরাম ঢুকতে সবাই মুখ ঘুরিয়ে তাকালো। বিরাট এক গুঞ্জন ছড়িয়ে পড়লো চারদিকে। হ্যালো গাইস, হোপ ইউ আর নট ডেড ইয়েট। সাইবানের সম্ভাষণে মুহূর্তে হাসির রোল ছড়িয়ে পড়ল। বেশ কয়েকজন ছুটে এসে একে 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 তাকে জড়িয়ে ধরে শুভেচ্ছা জানাতে লাগলো। এদের ইরাম চেনে না। সাইবান ইরামের হাতটা এক হাতে ধরে রেখে অন্য হাতে সকলের সঙ্গে করমর্দন করলো। আলিঙ্গন বিনিময় করলো, কথাবার্তাও বলল।
পরিচয়ও করিয়ে দিল। অথচ এই দীর্ঘ সময় একটা সেকেন্ডের জন্য ইরামের হাতটা সে নিজের হাত থেকে ছাড়ল না। তার এমন কাণ্ড দেখে একজন তো বলেই বসলো, বাবা, এর মধ্যে ভাবে আঁচলে বেঁধে ফেলেছে। দেখ, হাতটা ছাড়ছেই না, যেন ছাড়লেই ভাবে পালিয়ে যাবে। বিনিময় বাঁকা হেসে সাইবান উত্তর করলো, কি করি বল, বউয়ের মতো বউ হলে আর ছাড়তে ইচ্ছে করে? ও, সাইবানের কথার ভিত্তিতে তরুণদের মাঝে শোরগোল পড়ে গেল। ইরাম প্রথমটায় বেশ বিব্রত হলেও বিষয়টা কেন যেন তার খারাপ লাগলো না। সাইবান যেদিকে যেদিকে যাচ্ছে হাত ধরে রাখার কারণে তাকে যেতে হচ্ছে। ক্ষণে ক্ষণে সে তাকিয়ে সাইবানের হাতে ধরে রাখা নিজের হাতটা দেখল। মিনিট দশেক বাদে সবার সঙ্গে প্রায় পরিচয় পর্ব শেষ করে সাইবান ইরামকে বড় টেবিলটার দিকে নিয়ে গেল। অনুরাগ, আফনান, নীরব সকলে আগে থেকে এখানে এসে বসেছে। সাইবান চেয়ার টেনে দিল ইরামকে। স্ত্রী বসতে সে নিজেও তার পাশের চেয়ারে বসে পড়ল। যাক বাবা, অবশেষে সেলিব্রিটির দেখা পাওয়া গেল। অনুরাগ বলতে না বলতেই নীরব প্রতিবারের মতো নাকি সুরে খেকিয়ে উঠল, আলাদিন, তোর চেরাগ কোথায়? প্রতিবারের মতো ঝাঁজ দিয়ে জবাব না দিয়ে খিলখিল করে হাসলো সাইবান। বলল, চেরাগ বাসায় ঘুমায়। দোয়া কর যেন বাতি জ্বালিয়ে আবার কেঁদে না ওঠে, না হলে মাকে নিয়ে ছুটতে হবে আমার পার্টি শেষ হওয়ার আগেই। একে অপরের দিকে তাকিয়ে অদ্ভুত অঙ্গভঙ্গি করলো বন্ধুদের দল। তারপর আবার নিজেরাই নিজেদের কাহিনী বুঝে হাসাহাসি করে মরল। কিছু বলা উচিত ভেবে ইরাম বলল, তোমরা ভালো আছো? অনুরাগ, কি খবর তোমার? জি বৌদি, একদম ঝাক্কাস। ওয়েলকাম ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে লেমনেড সার্ভ করা হয়েছে। নিজের গ্লাসে চুমুক দিয়ে আর চোখে অনুরাগের দিকে চেয়ে সাইবান শেষে বলে বসলো, যাওয়ার সময় আমার সাথে একটু আলাদাভাবে কথা বলবি। কেন? কি এমন গোপন কথা বলবি শুনি? সেটা তখনই জানতে পারবি। অশুভ হাসলো সাইবান। অনুরাগ ওই হাসি আর ভুতুরে চোখের দৃষ্টিটা খুব ভালো করে চেনে। শিউরে উঠল সে। সাইবানের সঙ্গে সে কি এমন করেছে যেভাবে বদলা নিতে চাইছে? মানুষের উপস্থিতির কারণে অবশ্য সেটা সরাসরি জিজ্ঞেস করা আর সম্ভবপর হলো না। বেশ খানিকটা সময় গল্পগুজব করার পর ওয়েটার এলো জিজ্ঞেস করতে মেইন কোর্স দিয়ে দেবে কিনা। সাইবান আশেপাশে তাকিয়ে বলল, সকলে এসেছে? কেউ আসার বাকি আছে আর? সবাইকে দেখেছি, শুধু তিতলি ছাড়া। আপনার টেবিলের একমাত্র খালি চেয়ারটার দিকে ইঙ্গিত করে বলল। সাইবানের চেহারা একটা চিন্তার ছায়া ভর করলো। গ্রুপে সবাইকে ইনভাইট করেছি, তো ওদেরকে তো আলাদাভাবেও বললাম। ওকে আসবে না? তুই রাখবি আর আমি আসবো না, মেরে জিনি? সুরেলা মেয়েলি কণ্ঠস্বরটা ঠিক পেছন থেকে ভেসে এলো। সকলে ঝট করে ঘুরে তাকালো পেছনে। লাস্যময় ভঙ্গিতে হেলে দুলে ভেতরে প্রবেশ করলো তিতলি। চিকচিকে একটা পার্টি শাড়ি পরনে। কাকতালীয় ভাবে তিতলি শাড়িটাও গোলাপি রঙের। তার ওপর সিলভার জরি ঝকমক করছে। ভীষণ জেল্লাদার রমণী। ভিড়ের মাঝে সবার আগে চোখ পড়ার মতন চেহারা এবং শারীরিক গঠন। চাপা কোমরে একটা কোমরবন্ধনী চিকচিক করে দ্যুতি ছড়াচ্ছে। বন্ধুদের দল তৎক্ষণে বিস্মিত। নীরব জোরেই বলে বসলো, তিতলি আর শাড়ি? আমার একটা চিমটি কাটতো আপনার, আমি স্বপ্ন দেখছি না তো? স্বভাবতই উপস্থিত অধিকাংশ পুরুষের দৃষ্টি তিতলিতে আবদ্ধ। মেয়েটি এমনভাবে হেঁটে বড় টেবিলের কাছে এলো যেন ফ্যাশন শোতে ক্যাটওয়ার্ক করছে। সাইবান নিজের চোয়ালে ঠেলে উঠে দাঁড়িয়ে সরি সাইবান নিজের চেয়ার ঠেলে উঠে দাঁড়িয়ে হ্যান্ডশেক করার জন্য তিতলির দিকে হাত বাড়িয়ে দিল। মেয়েটি এসে সোজা তাকে জড়িয়ে ধরে পিঠ চাপড়ে দিল। ইরাম তাকিয়ে আছে লক্ষ্য করে ওর পাশ থেকে মুখ বাড়িয়ে অনুরাগ বলল, তিতলি আমাদের স্কুল জীবনের বান্ধবী, তাই ওর সাথে আমরা অনেক ক্লোজ। যদিও ব্যাখ্যার প্রয়োজন ছিল না, তবুও বন্ধুর জন্য অনুরাগ কাজটা করলো দেখে মুচকে হাসলো ইরাম। হাত নেড়ে বলল, ইটস ওকে, আমি বুঝতে পেরেছি। তিতলি তক্ষুনি ইরামের চেয়ারের কাছে চলে এলো। সাইবানের মতো করে হাত বাড়িয়ে ইরামের কাজ জড়িয়ে ধরে মোলায়েম কণ্ঠে বলল, হাই, আপনাকে দেখার যে কত ইচ্ছা হয়েছিল চিনির কাছে শুনে ফাইনালি আজকে দেখা পেলাম। আমি তিতলি চৌধুরী। ইরাম কিবরিয়া, আমারও ভালো লেগেছে। তুমি খুব মিষ্টি একটা মেয়ে তিতলি। গ্লস দেওয়া ঠোঁটে বিরাট হেসে হেঁটে বিরাট বিরাট হেসে হেঁটে গিয়ে সাইবানের অন্য পাশের চেয়ারটা দখল করে নিল তিতলি। টেবিলে একমাত্র ওই চেয়ারটাই খালি ছিল বিধায় ইরাম কিংবা কেউই বিশেষ নজরপাত করল না। তিতলির আগমনের মধ্য দিয়ে যেন উত্তেজনা আরো বাড়লো চারদিকে। খাবার পরিবেশন করা হলো সবাইকে। গল্প করতে করতে খেতে লাগলো সকলে। তারপর বল, বিবাহিত জীবন কেমন কাটছে বন্ধু? শুরুটা করলো আফনান। সাইবান নিজের প্লেটের ফ্রাইড রাইস নাড়াচাড়া করে বলল, তুইও বিয়েটা সেরে ফেল, নিজে থেকেই বুঝে যাবি। ইস, আমার এত জলদি নিজের কপাল পোড়ানোর শখ হয়নি।
হেসে উঠল সবাই। ইরাম এক চামচ খাবার মুখে দিয়ে চিবিয়ে তারপর বলল, কেন আফনান, বিয়ে মানে কি শুধু কপাল পোড়ানো? তোমাদের জেনারেশন বিয়েকে অনেক বেশি ভয় পায়। ঠিক ঠিক বিয়ে হলো একটা মনের মিলের ব্যাপার। মানুষটাও মনের মতন হতে হয়। সেই কারণে বিয়ে সবসময় ভেবেচিন্তে করতে হয়। তিতলি বলে উঠল। নিজের চামচ প্লেটে রেখে দুহাত তুলে ঝংকার খেলিয়ে বলল, নো অ্যাফেন্স, বাট জিনির বিয়েটা তো আর 5টা বিয়ের মতন খুব স্বাভাবিক নয়, তাই আর কি। ভ্রু কুঁচকে ফেললো সাইবান, মাথা কাত করে তিতলির দিকে তাকালো। স্বাভাবিক নয় মানে কি? ও বোধহয় সিনিয়র জুনিয়রের ব্যাপারটা বলছে। তিতলি বেশ জোরেই কথা বলে। তার কণ্ঠ সবাই শুনতে পেয়েছে, তাই অন্য পাশের টেবিল থেকে একজন বলল, এতক্ষণ যাবৎ কেউ মুখ ফুটে মনের কথাটা বলতে পারেনি, তবে তিতলি শুরু করায় এখন সকলের মাঝে গুঞ্জন ছড়িয়ে পড়ল। এমনভাবে বলছিস যেন পৃথিবীতে এর আগে কেউ কখনো সিনিয়র কোনো মেয়েকে বিয়ে করেনি। বুকে দুবাহু বেঁধে খানিকটা বিরক্তি নিয়ে বলে উঠল নীরব। তিতলি হাসল। ব্যাপারটা অমন নয় যে বিয়ে করেনি বা করা যাবে না। অবশ্যই যাবে, আমাদের ধর্মে জায়েজ করা হয়েছে, আমরা অস্বীকার করতে পারি না। তবে এই আধুনিক সময়ে এসে মনের দিক থেকে বিষয়টা একটু বেমানান। সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। কারণ দিন শেষে সবকিছুর আগে দরকার নিজের পার্টনারের সঙ্গে বোঝাপড়া আর মনের মিল। এখন তোর পার্টনার যদি তোকে সেই কমফোর্ট প্রোভাইড করতে না পারে, তাহলে লং টার্মে সেটা ইফেক্ট করবেই করবে। এখানে রাগ ঢাকার কিছু নেই। যতই আমরা গলা উঁচু করে বলি না কেন, এইজ এইজ ডাজ নট এইজ ডাজন্ট ম্যাটার। দিন শেষে অসীম ইচ্ছাশক্তি না থাকলে এই অলওয়েজ ম্যাটার্স এজ অলওয়েজ ম্যাটার্স। জেনারেশনের পার্থক্য বয়ে আনে চিন্তাধারার পার্থক্য। আজ হোক কাল হোক সেই পার্থক্যটা ধরা পড়বে। তখনই মনোমালিন্য হবে, অশান্তি হবে। কারণ দুজনের মনে হবে তারা দুজনেই ঠিক। কেউই ভুল না। তাদের দোষও দেওয়া যাবে না, কারণ দুজনই ভিন্ন জেনারেশন থেকে বিলং করে যেহেতু। তিতলির পরপর অন্যরাও বলতে লাগলো। এক এক টেবিলে রীতিমতো আলাপ আলোচনা শুরু হয়ে গেল। যুক্তি দেয়া, যুক্তি খণ্ডন, পক্ষে বিপক্ষে আলাপ আলোচনা। এখানে বেশিরভাগ ছেলে মেয়েই তরুণ তরুণী, তাই তাদের কথাবার্তা যথেষ্ট মার্জিত হলেও কেউই তিক্ত ব্যাপারটা প্রকাশ করতে রাগঢাক করছে না। এরম শুধু অজস্র কথা শুনে গেল। এমন না যে কেউ তাকে সরাসরি কিছু বলছে বা অপমান করছে, তেমন কিছুই না। বরং তাকে কেউ অসম্মানও করেনি। তবে এই আলাপ আলোচনা, বয়সের বিভেদ, জেনারেশনের পার্থক্য এর বিপক্ষে ইরামের কাছে কোনো যুক্তি নেই। প্রত্যেকের কথার বাস্তবতা আছে। সে নিজেও এই বিষয়টা নিয়ে বিশেষ শঙ্কিত। ইরাম নিজের খাবারের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করলো। টেবিলে বসে থাকা অনুরাগ, আফনান আর নীরবও চুপ করে গিয়েছে। কেউই বুঝতে পারছে না কি বলে পরিবেশটা বাগে আনা যায়। সাইবানা শান্ত, একটু অতিরিক্ত শান্ত। চামচের পর চামচ শুধু মুখেই দিচ্ছে, যান্ত্রিক মেশিনের মতন। উজ্জ্বল চেহারার কোনো অভিব্যক্তি ধরা পড়ছে না, যেন নিজের আলাদা জগতে আছে। ছেলেটার জন্য ইরামের খারাপ লাগলো। কারণ কোনো পুরুষেরই এমন কথা শোনা উচিত না, যেখানে তার ব্যক্তিগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে মানুষ খোলাখুলি আলোচনা করবে। ঝুঁকে স্টেকের পিস মুখে নিতে গিয়ে সাইবানের ব্লেজারের কলারটা খানিকটা সস লেগে গেল, সে খেয়াল অবধি করল না। ইরা মুখে কিছু না বলে নিঃশব্দে একটা টিস্যু তুলে নিয়ে তখনও চারিপাশে আলাপ আলোচনা জারি আছে। টিস্যু টিস্যু তুলে নিল। তখনও চারিপাশে আলাপ আলোচনা জারি আছে। সিনিয়রে জুনিয়রে শুধু মাখো মাখো প্রেমটাই হয়, ভালোবাসা হয় না। বন্ধুত্ব দলের হাজার কথাবার্তার মাঝেও তেমন বিশেষ প্রতিক্রিয়া আর দেখালো না ইরা। সে নীরবে একপাশে ঝুঁকে হাতে টিস্যুটা দিয়ে সাইবানের কলারে লেগে যাওয়া সসটুকু মুছে দিল। ছেলেটা নিজের ঘর থেকে বেরিয়ে নিচে তাকালো, দেখলো কিভাবে সযত্নে ইরাম তার কলার পরিষ্কার করে দিল। মোছা শেষ করে যেই না রমণী ঘুরে বসতে যাবে, ঠিক তখনই হঠাৎ সাইবার নিজের মুখটা ঘুরিয়ে ঠিক তার কপাল বরাবর উষ্ণ ঠোঁট ছুঁইয়ে দিল। উপস্থিত প্রত্যেকের সামনেই, সরাসরি, কোনো দ্বিধা ছাড়াই। হতভম্ব ইরাম জমে গেল। মুহূর্তের ভেতর তার হাত থেকে টিস্যুটা ফসকে নিচের মেঝেতে পড়ে গেল। আফনান, নীরব, অনুরাগ, এমনকি অন্য পাশে থাকা তিতলিও প্রসারিত নয়নের দৃশ্যটি দেখে গেল। অথচ সাইবানের হেলদোল নেই। যেন যা করছে তা তার নিত্যদিনের কাজ, অতি প্রিয় অভ্যাস। ইরামের কপালে চুমু খেয়ে সে স্বাভাবিক গলায় বলল, থ্যাঙ্কস মিসেস আলাদিন। হাসি ফুটল অনুরাগের ঠোঁটে। সাইবান একেবারে শান্ত ভঙ্গিতে খাবারে ফিরে গেল। আফনান নিজের হাতে জুসের গ্লাস তুলে গলা উঁচু করে সকলে শুনতে পায় এমন কণ্ঠে বলল, অন সেকেন্ড থট, সম্মান আর কদরটাই সম্পর্কের আসল চাবিকাঠি, বয়স নয়। ইয়েস। আফনানের কথার ভিত্তিতে অনুরাগ আর নীরব একসঙ্গে সাজানালো জোরালো ভাবে। রাত 9:30।
সকালের সকালের খাওয়া দাওয়া এবং শুভেচ্ছা বিনিময় সমাপ্ত প্রায়। টেবিল থেকে সবার আগে উঠল সাইবান। ইরাম একটু ওয়াশরুমে গিয়েছে। সে নিজের ব্লেজার ঠিকঠাক করে খানিকটা ঝুঁকে তিতলিকে দেখলো। মেয়েটা বেশ হেসে হেসে আরেকজনের সঙ্গে কথা বলছে। তিতলি? হুম। হাসি মুখে ঘুরে তাকালো তিতলি। সাইবান শীতল গলায় বলল, এরপর থেকে দেখা হলে হ্যান্ডশেক করবি, জড়িয়ে ধরবি না। এটুকুই। না কোনো ব্যাখ্যা, না কোনো বিশ্লেষণ। তিতলির ঠোঁট থেকে হাসিটুকু মুহূর্তেই উধাও হলো। অথচ সাইবান সেটি দেখার অপেক্ষায় নেই। ইরাম ওয়াশরুম থেকে চলে এসেছে। সে টেবিল থেকে ইরামের হ্যান্ডব্যাগটা নিজের বাম হাতে তুলে নিয়ে ডান হাতে এগিয়ে স্ত্রীর হাতটা ধরল। বাকিদের দিকে তাকালো। আই হোপ তোরা সবাই এনজয় করেছিস। রাত হচ্ছে, আমাকে বাড়ি ফিরতে হবে। তোরা এনজয় করতে থাক। অনুরাগ আছে এখানে। পরে দেখা হবে আবার। গুড বাই। ইরাম কাউকে বিদায় জানানোর সুযোগ পেল না। ভীষণ অবাক হয়ে সাইবানের পিছু পিছু হাঁটতে বাধ্য হলো। বাড়িতে যাওয়ার সমস্ত রাস্তা সাইবান গাড়িতে একটাও কথা বলল না। রেডিও অন করে দিয়ে চুপচাপ ড্রাইভ করলো। ইরামও কিছু বলল না। সে এখনো ঘর থেকে বের হতে পারছে না। ক্ষণে ক্ষণে অজান্তে তার হাত শুয়ে যাচ্ছে নিজের কপালে। মনে হচ্ছে যেন সেখানে এখনো সাইবানের ঠোঁটের উষ্ণটা লেপ্টে আছে। গাড়িটা গ্যারেজে থামলো গাড়িটা গ্যারেজে থামালো সাইবান। ইরামও কোনো কথা না বলে বেরিয়ে এলো। লম্বা পা ফেলে দ্রুত বাড়ির দিকে এগোলো। ইদানের কি অবস্থা একবার দেখতে হবে। তবে সদর দরজার কাছে পৌঁছাতে ভীষণ অদ্ভুত একটা কাণ্ড ঘটল। তার কাঁধ জোড়ে একজোড়া হাত জড়িয়ে গেল। তারপরে তাকে উল্টো ঘুরিয়ে হঠাৎ সদর দরজার পাশে একেবারে কোণায় থামের সঙ্গে ঠেসে ধরল কেউ। বিস্ফোরিত চোখ মেলে ইরাম দেখল সাইবানকে। ছেলেটার অভিব্যক্তি বদলে গিয়েছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছড়িয়ে পড়েছে বারবার আঙুল চালানোর কারণে। স্বাভাবিকের তুলনায় দ্রুত শ্বাস নিচ্ছে। ত্বকের রংটাও হালকা লালচে দেখাচ্ছে, অজানা তাপের কারণে। আলাদিন, ক্যান আই টাচ ইউ? ইরাম চোখ পিটপিট করলো। তার মনে হলো নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। সাইবান সেকেন্ডের ভেতরে অধৈর্য হয়ে উঠল। ক্যান আই টাচ ইউ? প্লিজ। টাচ? ছুঁয়ে দেবে? ছুঁয়েই তো আছে। এর জন্য অনুমতির কি আছে? ইরাম খানিকটা ভাঙা গলায় বলল, হ্যাঁ, কিন্তু আগে বলো তোমার। কথা শেষ করার সুযোগ পেল না ইরাম। তার মুখোমুখি নিজের দুই হাতের আঁচলায় তুলে তার মুখখানি নিজের দুই হাতের আঁচলায় তুলে নিল সাইবান। অতঃপর দ্বিতীয় কোনো কথা ছাড়াই তার কপালে গভীর এক চুমু খেল। ঠিক যেখানটায় ঠোঁট ছুঁয়ে দিয়েছিল রেস্টুরেন্টে বসে। ইরাম শিউরে উঠে চোখ বুজে ফেলল। অথচ এবার সাইবান শুধু কপালে থেমে থাকলো না, তার ঠোঁটে ইরামের ডান গালে নেমে এলো। প্রগাঢ় এক আদর বসালো সেথায়। তারপর ডান গালের নাকের ওপরে নসপিনের চিবুতে, কানের লতিতে। ইরামের মুখের 1 ইঞ্চি ত্বকও বোধহয় রেহাই পেল না। যেখানে যেখানে সাইবানের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে, সেখানে সেখানে বুঝি টকবক করা লাভা ফুটছে। কোনো স্নেহের আদর নয়, এটি ভয়ানক এক আকাঙ্ক্ষার আদর যেন। অজান্তেই ইরাম সাইবানের ব্লেজার আঁকড়ে ধরল নিজের মুঠোয়। তার মাথা ঘুরতে শুরু করেছে। সিগারেটের প্যাকেট যেমন লেখা থাকে স্বাস্থ্যের জন্য হানিকর, তেমন আপনার গায়েও লেখা উচিত আলাদিনের জন্য হানিকর। কানের লতিতে আলতো কামড়ের পাশাপাশি ইরামের কর্ণগহ্বরে জলোচ্ছ্বাসের মতন ভেসে এলো অতি আবেশী কণ্ঠের ঘোষণাটি। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? এই পর্বটা কিন্তু এখানেই শেষ। পরবর্তী পর্ব নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকো। আর আগের পর্বগুলো না পড়ে থাকলে দেখো আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে পড়ে এসো। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।